আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। যত দিন যাচ্ছে, যত নির্বাচন এগিয়ে আসছে, ততই কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন জাগছে। আপনাদের মনে, আপনারা যারা অনুষ্ঠান দেখেন, প্রচুর মানুষ অনুষ্ঠান দেখেন, আপনাদের মনে এই প্রশ্ন জাগছে, তাহলে 2026-এ মানুষ কি পরিত্রাণ চাইছে, না পরিবর্তন চাইছেন, না প্রত্যাবর্তন হবে আবারও? এই প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে, অর্থাৎ আমার, আপনার, সাধারণ মানুষ, আপনারা যারা আছেন তাদের মনে ঘুরছে। কারণ এই মুহূর্তে শাসক দল প্রচণ্ড চাপে আছে। শাসক দল, নো ডাউট অ্যাবাউট ইট, প্রচুর চাপে। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে কিন্তু নাম জড়াচ্ছে বিভিন্ন নেতা মন্ত্রীর। এমনকি বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত পুলিশ তাকে অ্যারেস্ট তো দূরের কথা, এসডিপিও অফিসে পর্যন্ত যাননি। তিনি নাকি অসুস্থ। তিনি অসুস্থ হচ্ছেন, আবার তৃণমূলের এই পার্টি অফিসে গিয়ে মিটিং করছেন। এই কিরাম অসুস্থতা জানিয়ে না। তাহলে মানুষ, নাম জনতা যারা ভোট দিচ্ছেন, ইলেক্ট করছেন এমএলএদেরকে, তাদের মনে তো প্রশ্ন জাগছে যে পুলিশের এই দ্বিচারিতা কেন? যে পুলিশ শিক্ষকদের লাঠি মারছে এবং কুকথা অন্য কেউ বললে, অন্য বিরোধী দলের কেউ হলে ইনস্ট্যান্ট অ্যাকশান নিচ্ছেন, প্রেজেন্ট ম্যানে তুলছেন, সেই একই পুলিশ শাসক দলের একজন নেতাকে, ক্ষমতাবান নেতাকে, বীরভূমের বাঘকে ছুতে পর্যন্ত পাচ্ছেন না এখনো পর্যন্ত। তাহলে 2026-এ এই দুর্নীতি থেকে কি মানুষ পরিত্রাণ চাইছে? এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব। তৃণমূল সমর্থককে আমরা আজকের পর্বে এনেছি। আপনাদের খুব পরিচিত, আমার পাশে বসে আছেন তৃণমূল সমর্থক ভাস্কর সিংহ রয়। আমার বাদিকে বসে আছেন আমাদের আজকের নীতি নির্ণয়ন আর দুর্নীতির গেস্ট, যদি আপনারা বলেন তাহলে আমি সেই ভাষায় ভাস্করবাবু আপনাকে সম্বোধন করব, অতিথি। তাহলে ভাস্করবাবু, আপনাকে আমাদের আজকের পর্বে আমরা প্রথমেই আমন্ত্রণ জানালাম এবং স্বাগত জানালাম। তার সঙ্গে আমি যে প্রশ্ন প্রথমেই করব ভাস্করবাবু আপনাকে, যে এই মুহূর্তে যে এত দুর্নীতি, এত কিছু দুর্নীতি, মানুষ বলছেন যে এই সরকার, অর্থাৎ 15 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং 2011 থেকে 2026 সামনের বছর ভোট, এই ভেবে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভোট দিইনি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক নন। কোথায় তার এবিসিডি প্ল্যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন? কোথায় আরজিকর নিয়ে যা মুভমেন্ট হয়েছে তার উত্তর? কোথায় এত দুর্নীতির এগেনস্টে যারা করেছেন তাদের এগেনস্টে অ্যাকশন? কোথায় গেল হিন্দুত্ব নিয়ে বিজেপি? আজকে হিন্দু খতরে মে হে এই ন্যারেটিভ, অপারেশন সিন্দুর নিয়ে একদম ক্রুসিফাই করে দিচ্ছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গে। এবং তার থেকে বড় কথা ভাস্করবাবু, ওপেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জমানত জব্দ হবে মুখ্যমন্ত্রীর যদি ফেয়ার ইলেকশন করেন। বলুন। ট্রাইব টিভি আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের ট্রাইব টিভির সাফল্য কামনা করছি। যে প্রশ্নগুলো আপনি করলেন সেই প্রশ্নগুলো কম বেশি মানুষের মধ্যে আছে কি নেই, এবং মানুষের কাছে এই প্রশ্নগুলো থাকলেও মানুষ কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে, এটা তো আজকে একটা আলোচনার জায়গায় এসেছেই। যেহেতু আগামী দিনে ভোট, আগামী বছর, এবং ভোটের দামামা বাজার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেই দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা আবার পশ্চিমবঙ্গে আসা শুরু করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে এসেও দেখছি নরেন্দ্র মোদী রাজনৈতিক বক্তব্য রাখছেন, তৃণমূল পার্টিকে আক্রমণ করছেন, বিভিন্ন কথা বলছেন, বিভিন্ন তার দলের কর্মীদের উদ্দেশ্যে বলছেন, জনগণের উদ্দেশ্যে বলছেন, সেগুলো হচ্ছে। প্রথমে আপনি যাকে বলছেন যে পুলিশ তার টিকি ছুঁতে পারছে না বলে, যার কথা আপনি বলছেন, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি নন, এটা প্রথমে বললাম। তিনি পার্টির একজন নেতা। তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা হয়েছে, এফআইআর হয়েছে, এবং সেখানে আইনানুগ ব্যবস্থা করার ক্ষেত্রে সেটা আইনের মধ্যে রয়েছে, এবং পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নেয় না, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এবারে আপনি বলবেন যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে যা, ওনার ক্ষেত্রে তা নয় কেন? এটা যদি আপনার প্রশ্ন হয়, প্রথম কথা হচ্ছে ওনার ওই যে অভিযোগটা ওনার বিরুদ্ধে উঠেছে এবং যেটা হয়েছে তার জন্য তিনি ভর্ৎসিত হয়েছেন,
তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তার বিরুদ্ধে একটি জামিন অযোগ্য ধারা দিয়ে মামলা দায়ের হয়েছে এবং মামলাতে উনি কেন আসতে পারেনি তার জন্য পুলিশের কাছে যেটা বলার সেটা তাদের আইনজীবীরা জানিয়েছেন, হয়তো আগামী দিনে দেবেন। আপনি যেভাবে ব্যাখ্যা করলেন আমি মানলাম, কিন্তু আমার প্রশ্ন আপনাকে, মানুষের মনেও কিন্তু এই প্রশ্ন জাগবে যে আজকে এই কথা যেভাবে বলা হয়েছে, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেই অডিও ক্লিপ তো আমরা দর্শকদের শোনাতে পারবো না। যা ভাষা, যে টাইপের ভাষা, এই ঔদ্ধত, এই সাহস পায় কোথা থেকে সে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আজকে সে এসডিপি বা অফিসে যাচ্ছে না, না গিয়ে পার্টি অফিসে গিয়ে মিটিং করছে, তাহলে আপনি নিশ্চয়ই, আপনি যে কথা বললেন আমি মানলাম, সে দলীয় কোনো, আপনাদের দলের কোনো এমএলএ নন, এমপি নন, ঠিকই। বীরভূমের শেষ কথা, তিনি তো পুলিশকে বোম মারতে বলেছিলেন, তিনি তো আজকে বীরভূমে সব ভোট করিয়েছেন, আপনারা ব্যাগ ভর্তি সিট দিয়েছেন, তাহলে আজকে এখনো পর্যন্ত কেন পার্টি থেকে এক্সপেল করলেন না আপনারা? উনি যেদিন পার্টি অফিসে গিয়েছিলেন সেই দিন উনি কেন ওখানে যাননি সেটা আমি বলতে পারবো না, কিন্তু পরবর্তীকালে ওনার অসুস্থতার কারণে আর বাড়ি থেকে বেরোতে পারছেন না বলেই আমরা জানতে পেরেছি। বেশ, উনাকে কিন্তু কোনো রকমভাবে মানে দলের তরফে কোনো কিছু তাকে বলা হয়নি তা নয়, ক্ষমা চাওয়ানো ঘটার তারা মানে খুব অব্যাহতির মধ্যেই। এখন আবার শোনা যাচ্ছে যে এটা উনার গলা নয় বা ইত্যাদি, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু উনার জন্য মানে উনি ভোট করিয়েছিলেন বা উনার জন্য ওই এত তৃণমূলকে আসন এনে দিয়েছিলেন। দেখুন, তৃণমূল একটি দল, সেই দলের মানে মানে মধ্যমণি বা যাকে দেখে মানুষ ভোট দেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওখানে একটা কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটির মধ্যে উনিও আছেন, আরও অন্যান্যরাও আছেন। বেশ, সুতরাং কারুর গুরুত্ব কতটা কে কিভাবে নিরূপণ করবে সেটা অন্য বিষয়, কিন্তু তার এই কদর্য ভাষা প্রয়োগের ফলে কোনো রকমভাবেই মানে একদম মানে সাংঘাতিকভাবে ভর্ষিত এবং ক্ষমা চাওয়া, এবং দলের এটা কর্মসূচি বা দলের কোনো বিষয় নয়। তার কারণ একজন মানুষ, রাজনৈতিক মানুষের সামাজিক অবস্থান থাকে, ব্যক্তিগত কোনো স্তরে তার অবস্থান থাকে, তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে তার এই ব্যক্তিগত বিষয়গুলোর মিলিয়ে যদি ফেলে সেটা তার সমস্যা। কারণ দল তাকে কোনোদিনও বলেনি বা দলের কোনো কর্মসূচি রূপায়ণের জন্য তিনি করেনি, তার ব্যক্তিগত ক্ষেত্রে তার ব্যক্তিগত কারণে তিনি যদি এরকম করে থাকেন তার দায় দল নিতে পারে না, এবং সাথে সাথে তিনি দলীয় কোনো ব্যবস্থাকে যদি মনে করে থাকেন যে ব্যবহার করেছেন সেটাও নয়, দল তাকে ভর্ৎসনা করেছে এবং লিখিতভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। সুতরাং এখানে এটা ঠিক যে এই ধরনের কদর্য ভাষার ব্যবহারে অনেকেই বলেছেন যে এটা কি দলের তরফে যখন আছে দল কি বলছে, দল তাকে তো এত দ্রুত এর আগেও দেখেছি বিজেপি দলের লোকেরাও আরও কদর্য ভাষা ব্যবহার করেছে, দল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমি কোনোটাই বলছি যে সাধারণ মানুষের কাছে এই ভাষা বা এই বিষয়টা যেটা ভাইরাল হয়েছে সেটা গ্রহণযোগ্য হয়নি। আমি বলছি না কিভাবে ভাইরাল হলো, কোন পুলিশের কাছে গেল, কি গেল, কিন্তু এটা সর্বতভাবে নিন্দনীয় এবং তার জন্য পুলিশ যা ব্যবস্থা নেবার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বেশ, বাসুবাবু আপনি যেগুলো বললেন আমি সেগুলো মানলাম, কিন্তু আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত যে সে হাজিরা দেয়নি যখন আমরা এই প্রোগ্রামে শ্যুট করছি, আমার প্রশ্ন যে সাধারণ মানুষ, শিক্ষকরা, সল্টলেকে, আপনি সল্টলেক থাকেন, শিক্ষকরা বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরিহারা শিক্ষক, আপনাদের দল দুর্নীতি করে তাদের চাকরি কেড়ে নিল, অযোগ্যরা যোগ্যদের অযোগ্য করলো, সেই পুলিশ কি করে লাঠি মারে ভাস্কর বাবু? এটা খুব সেনসিটিভ একটা ইস্যু নিয়ে আপনি বলছেন, আপনি এটাকে সমর্থন করেন কিভাবে? না, বিষয়টাকে ওইভাবে দেখলে চলবে না। যারা ওখানে অবস্থান করছিলেন তারা যা দাবি করেছেন সেই দাবি মানার বা দাবি রূপায়ণ করার এখতিয়ারই ছিল না বিকাশ ভবনের কোনো আধিকারিকের বা বিকাশ ভবনের। আমি আসছি, কোর্টের রায় হয়েছে এবং কোর্টের রায়ের আগে একটা তদন্ত চলছে। আমি আপনি সকলেই জানতে চাই যে এই দুর্নীতি যে হয়েছে বলা হচ্ছে, এই দুর্নীতি কারা করেছেন, কিভাবে করেছেন, এটা জানতে চাই। আজ অবধি আমরা জানতে পারলাম না। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাটের নিচে যে টাকা পাওয়া গেল সেই টাকার মালিক কে, সেই টাকাটা কার,
কিভাবে যুক্ত হয়েছে সেই টাকা আপনি কি জানতে পেরেছেন? এখনো অবধি দুর্নীতির যে তদন্ত চলছে, আপনি বলতে পারেন যে ডলার পাওয়া গিয়েছিল, টাকা পাওয়া গিয়েছিল, তাহলে শিক্ষকরা কি ডলার দিয়েছিলেন ওনাকে ঘুষ? আর উনার যে এই যে টাকাটা পাওয়া গেছে, যিনি এখন জামিনে মুক্ত আছেন, তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে এখনো কি দোষী সাব্যস্ত করা গেছে? তাহলে আপনি কিসের তদন্ত করছেন? এটা গেল দুর্নীতি প্রশ্ন। এখনো অবধি দুর্নীতি হয়েছে বলে মনে করছি, কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরে এখনো দুর্নীতি কিভাবে হয়েছে, কার দুর্নীতি আমরা জানতে পারিনি। এর পরবর্তীকালে আমরা বলবো যে নিশ্চিতভাবে কিছু বেনিয়ম হয়েছে। বেনিয়ম হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করে দিয়েছেন। যোগ্য অযোগ্য বলেননি, সিমস টু বি নট টেন্টেড। এই লিস্ট আলাদা নয় কেন? না, আমি বলছি কেন অযোগ্যদের আলাদা করা গেল না? ভাস্কর বাবু, সিবিআই দিয়েছে এই যে লিস্টে যোগ্য আপনি বলছেন, যাদেরকে যোগ্য বলছি, সেই লিস্টটা কোথা থেকে পাওয়া গেল? সিবিআই দেওয়া লিস্ট থেকে আমরা সেটা তৈরি করেছি। সেই লিস্টটা দিয়েছে কাকে? এসএসসি দিয়েছে সিবিআই। সিবিআই উদ্ধার করে তাদের যোগ্য পাওয়া গেছে। তাহলে যদি আপনার কথা আমি ধরেও নিই, তাহলে অযোগ্য যারা, তাদেরকে অন্য দপ্তরে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন অন্য দপ্তরে তাদের জন্য অ্যাকোমোডেট করা হবে। না, এটা কি আপনার লজিক? এটা দেখুন, আমি বলছি যে যাদের কাজ গেছে, আপনি যখন যোগ্য অযোগ্য নিরূপণের ক্ষেত্রে যদি আপনি তাহলে বলতেন যে যোগ্য এরাই, তাহলে এদেরই চাকরিটা বহাল থাকুক, সেটা বহাল থাকলো না। এরকমও শোনা যাচ্ছে যে অযোগ্যদের মধ্যেও যোগ্য থাকতে পারেন, আবার যোগ্যদের মধ্যেও অযোগ্য থাকতে পারেন, এটা বলে গেছে। তো যখন করতে পারেনি, সম্পূর্ণ প্যানেলটা বাতিল হয়েছে এবং অযোগ্যরা পরীক্ষা দিতে পারবে না ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। তাহলে তাদের ব্যাপারটাকে আইন অনুযায়ী ভাবিয়ে দেখার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন। কিন্তু আজ যে ওনাকে অবস্থান করার পরেও আপনি বলুন যে বারবার তাদের সঙ্গে বিভিন্ন আধিকারিকরা বসিয়ে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে এটা আসার পরে, নির্দেশ আসার পরে, আমরা সেটা কোনো অন্য কিছুভাবে আপনাদের চাকরিতে পুনর্বহাল রাখার ক্ষেত্রে আমাদের এখতিয়ারই নেই। তা সত্ত্বেও তারা অবস্থান করেছিলেন এবং হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে ওইখানে বসা যাবে না। তার উল্টো দিকে সরকারকে আমি আসার সময় দেখলাম সেটা এখন ফাঁকা জায়গা রয়েছে, এখন কেউ নেই সেখানে, বসেননি। সেখানে তাদেরকে মানে একটা ছাউনি করে দেওয়া হয়েছে, জলের ব্যবস্থা সব কিছু করা হয়েছে, যাতে তারা ওখানে যদি বসতে চান বসতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এটাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে নোটিফিকেশনটা যদি রিভিউ পিটিশনে যদি এইটা অ্যাকসেপ্ট করেন, রিভিউ পিটিশনের রায় অন্যরকম হয়, তাহলে আমরা তখন আর এই পরীক্ষা নেওয়ার বিষয়টা থাকবে না। যারা যোগ্য বলে বলা হচ্ছে তারা চাকরি পাবে। কিন্তু যারা আজকে কুমিরের কান্না কাঁদছে, কিন্তু তারাও একসময় কিন্তু সমগ্র প্যানেলটা বাতিল করে দেওয়ার দাবি করেছিলেন। তারা কিন্তু এটা বলছেন যে সমগ্র সবাই চাকরি পাওয়ার ক্ষেত্রে তারা সকলেই কিন্তু দুর্নীতির আশ্রয় নিয়েছে, তা নয়। তাহলে কি আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিভিন্ন যারা আইনজীবী, তারা প্রচুর টাকা পয়সা করেছেন শুনেছি এদের কাছ থেকেই, তো তারা কি একবারও বললেন যে না আমরা সমগ্র প্যানেল বাতিল চাই না? সুতরাং এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা চাকরি করেছেন তাদের চাকরিটা, বেনিয়ম তো হয়েছেই, বেনিয়ম হয়েছে না দুর্নীতি হয়েছে তার জন্যই তদন্ত। সেই তদন্ত রেজাল্ট কি আপনি কেন বলতে পারছেন না এখনো যে ওই বিপুল পরিমাণ টাকাটার মালিকানা কার? কেন বলা যাচ্ছে না? তাহলে এরকম একটা বিষয়ের উপরে আগামী দিনে যাতে এরা চাকরিটা পায় সেই জন্য তাদের জন্য এক্সট্রা মার্কস রাখা হয়েছে, 10 নম্বর 20 নম্বর আরও 10 নম্বর যাদের যে বলার জন্য আপনি দেখেছেন যাদের যারা চাকরিটা পায়। চাকরিটা পাওয়ার ক্ষেত্রে যাদেরকে বলা হয়েছিল কেন তারা টেন্টেড, কারা তারা টেন্টেড, সেটা কোথায় কি সমগ্র জিনিসটা সিবিআই দেখার ওপরে এটা হয়েছে। এখানে একটা এমন অবস্থা হয়েছে, সেটা ঠিক জনমানুষে এরকম একটা মানসিকতা সৃষ্টি হয়েছে যে এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন বা করেন না, এরকম একটা বলা হয়েছিল, জনমানুষের বিভিন্ন লোকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আইনের বা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে চলতে বাধ্য, সেখানের মধ্যে থেকেই উনি রিভিউ করেছেন। এখানে বেনিয়ম হওয়াটাকে দুর্নীতি কিনা, বেনিয়ম হওয়াটা, আবার বলছি, কোনো নিয়ম বহির্ভূত কোনো কিছু হওয়াটা দুর্নীতি এবং আর্থিক দুর্নীতি এবং যুক্ত মানুষ যারা কারা, তারা তো হতে পারেন যে সিপিএম এর আমরা চাকরি পেয়েছেন, ওই এসএসসির মধ্যে কোনো লোকজন আছেন যার সঙ্গে তৃণমূলের রাজনীতি কোনো যোগাযোগ নেই। আমি জানি না যে কারা এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, পরোক্ষভাবে যুক্ত, এই যুক্ত থাকার কারণে এই গোলমাল।
সুতরাং এই জায়গাটা যে পঙ্কজ বানসালের কাছ থেকে যেটা রেকর্ডটাকে উদ্ধার করা হলো সেটা তো সিবিআই করেছে, তাহলে সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে যারা যোগ্য তাদের কেন চাকরিটা রাখা গেল না? বেশ বেশ প্রশ্নগুলো উঠছে, বেশ আগামী দিনে 31 তারিখ অবধি তারা করবে, তার মধ্যে পরীক্ষা হবে এবং আমরা আশা করব তারা পরীক্ষা দেবে না, যোগ্য না পরীক্ষা দেবে না, হয়তো বসে বলেছে তারা, না এখানে তখন বলেছে অবস্থানটা আপনি ঠিকই বলেছেন, আমিও বহু জায়গাতে অনুষ্ঠান করি, তারা আমাদের সঙ্গে ছিলেন, তারা বলেছিলেন যে আমরা এটা ঠিকই, আপনাকে যদি এখন আজ থেকে 6 বছর আগে যদি যে পরীক্ষা আপনি বসেছিলেন এটা কিভাবে সম্ভব, না সেটা আমি কিভাবে সম্ভব, আমার আপনার জায়গায় আপনি থাকতেন, সেটাই তো রিভিউ হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, আমরা জানতে চেয়েছি, আমরা তো আইনের কাছে দায়বদ্ধ, আমি মানছি যে লোকটা 6 বছর আগে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকে সেই পরীক্ষা প্রিপারেশন নিয়ে আবার তাকে আপনি সেটা কি করে বসাতে পারেন, এই প্রশ্ন ছিল, কিন্তু যদি পরীক্ষা দেন তাহলে হয়তো কত নম্বর পেতে হচ্ছে, তারা তো যার জন্য 50 নম্বর পেতে হচ্ছে, 60 নম্বর যে কোয়ালিফাই করা ইত্যাদিগুলো 10 নম্বর তারা এক্সট্রা পাচ্ছে, এটাতে অনেকটাই সুবিধা। আমি আশা করব এই পরিস্থিতিতে যারা যোগ্য প্রার্থী তারা পরীক্ষা দিয়ে তারা কাজটা পাবেন এবং তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। যদি এর মধ্যে যদি অন্যরকম কোনো রকম রিভিউ পিটিশনের জন্য কিছু হয় তাহলে সেই রিভিউ পিটিশনের মধ্যে থেকে যদি কনসিডার করা তাহলে যারা যোগ্য হিসেবে যারা আছেন তারা আবার পুনর্বহাল হবেন। বেশ বাসুবাবু, আমাদের সময়ের মধ্যে সব শেষ করতে হবে, এবার দুটো জিনিসে আমরা আপনার কাছে যাব। মানুষজন বলছেন এই যে অপারেশন সিন্দুর, প্রধানমন্ত্রী এসছেন রাজ্যে, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন রাজ্যে, অপারেশন সিন্দুর নিয়ে যখন স্টেটমেন্ট দিচ্ছেন, এটা তো সত্যি কথা, কালমা পড়তে জানে না বলে গুলি করে খুন করা হয়েছে এবং তাদের ওয়াইফদের সামনে। আমাদের প্রশ্ন, আমি আপনাকে জিজ্ঞেস করবো যেটা, এই যখনই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির যারা আসছেন স্টেট লেভেল এবং কেন্দ্রীয় লেভেলে, যেই অপারেশন সিন্দুর নিয়ে কোনো কথা বলছেন, আপনাদের দলের যারা মুখপাত্র আছেন, যারা নেতা নেত্রী আছেন, গায়ে ছ্যাঁকা লাগছে, সিঁদুর তো মাথায় পড়ে, ছ্যাঁকা লাগছে কেন বলুন তো? আচ্ছা, কেন লাগছে? এই হিন্দুত্বকে আপনারা এত ভয় কেন পাচ্ছেন? অপারেশন সিন্দুর এটা একটা কেন করা হয়েছিল সেটা নিয়ে আর বিস্তারিত বলা হচ্ছে না, এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। অপারেশন সিন্দুরের সাফল্য কার? নরেন্দ্র মোদীজির সাফল্য, সেনাবাহিনীর সাফল্য নয়। তাহলে এখনো 4 জন মানুষকে কেন, যারা করেছিলেন এই কাজ করেছিলেন যারা, তাদেরকে ধরা গেল না কেন? তার ব্যর্থতা কার? আমরা দলমত নির্বিশেষে যখন কেন্দ্রীয় সরকারের পাশে সারা পৃথিবী জুড়ে সর্বদলীয় বৈঠক বা সর্বদলীয় প্রতিনিধি দল গিয়ে তখন ভারতবর্ষের পাকিস্তানের যে টেরোরিজমের বিপক্ষে, ভারতবর্ষের শান্তির যে বাতাবরণ সৃষ্টির পক্ষে ভারতবর্ষ অবস্থান, পাকিস্তানের অবস্থান, এগুলো নিয়ে যখন আমরা বলছি, সেটা কোনো বিদেশের মাটিতে ভারতবর্ষের ভাবমূর্তি এবং পাকিস্তানের যে ভাবমূর্তি যেটা আছে সেটাকে তুলে ধরার জন্য সেখানে নরেন্দ্র মোদী সহ অমিত শাহ বিহারের নির্বাচন কি জন্য এই অপারেশন সিন্দুরের সাফল্যের কথা বলে নিজের সাফল্যটাকেই বলতে চাইছেন। এটা তো সেনাবাহিনীকে অপমান, ভারতবাসীদের অপমান। বাড়িতে বাড়িতে সিঁদুর পৌঁছতে যাচ্ছে, এটা কি হচ্ছে না? এটা কি স্টেটমেন্ট ভাস্কর বাবু? সিঁদুর বেচতে আসছেন, সিঁদুর বেচতে, এটা কি ধরনের স্টেটমেন্ট? না, সিঁদুর বেচতে আসছেন একবারও বলছি না, সিঁদুর বেচতে আসছেন। সিঁদুরটা আপনি কন্টেন্ট করছেন তো এই স্টেটমেন্টটার, যে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী সিঁদুর বেচতে আসছেন মানে কি? এই অপারেশন বিক্রি করতেন, এখন সিঁদুর বিক্রি করছেন। না, এক্স্যাক্টলি বিক্রি করছেন মানে কি? এই কনসেপ্টটা, এই সেন্টিমেন্টটা বিক্রি করছেন। সিঁদুর মানুষের, মহিলাদের একটা মান মর্যাদার প্রতীক। সেই সিঁদুর তার, আপনি যেটা বললেন যে ধর্ম জিজ্ঞেস করে গুলি করে মেরেছে তার স্ত্রীদের সামনে, তার সিঁদুর মুছে গেছে। সেই মর্যাদাবোধ, সেই মান, সেটার ওপরে ভিত্তি করে এই নাম দেওয়া হয়েছে যে যারা তোমার এই সিঁদুর মুছে দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের এই অপারেশন। সেটাকে রাজনৈতিক কারণে, ভোটের কারণে, যেদিন মিটিং হলো ওই ঘটনার পরের দিনকে নরেন্দ্র মোদী চলে গেলেন বিহারে নির্বাচনের প্রচারে। প্রতিটা জায়গায় অপারেশন সিন্দুরের কথা বলছেন, যেটা রাজনৈতিকভাবে বলছেন, তার দলের পক্ষে বলবেন। এই সাফল্য কি সেনাবাহিনীর, নাকি এই সাফল্য বিজেপি বা নরেন্দ্র দামোদর দাস মোদীর? কেন ব্যবহার করা হবে? কেন একটা মিলিটারিদের, একটা সেনাবাহিনীর অপারেশন, আমাদের শত্রু দেশের বিরুদ্ধে অপারেশনটাকে কোনো ব্যক্তিগত স্বার্থে বা তার দলের
নির্বাচনের স্বার্থে ব্যবহার করা হবে, বেশ, এটা ভাস্কর বিক্রি বাবু- করছেন। ভাস্কর বাবু, আমি Concept। বেশ বেশ আমি দুটো জিনিস জিজ্ঞেস করি। মানুষজন, বিরোধীরা, বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে তো সবাই আসেন, বিরোধীরা এবং অনেক মানুষজন সোশ্যাল মিডিয়াতেও জিজ্ঞেস করছেন, তারা লিখছেন, তারা বলছেন আর নয়, 26-এর তৃণমূল আর নয়। কারা বলছে? আমি শুনতে পাচ্ছি আমি 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 সাধারণ মানুষজন, না, 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 কেউ বলছেন না। 26-এর বলছেন না, তৃণমূল আর বলছেন নয়। না। আমি শেষ করিনি এবং তারা এও বলছেন যে 26-এ যেভাবে নির্বাচন হবে, এই নির্বাচন আগে হয়নি। এই যে ধর্মের ওপর, এই হিন্দুত্বের ওপর, হিন্দু ধর্মের ওপর ভিত্তি করে ভোট হবে, বিরোধীরা যে এজেন্ডা আনছে, এবং মানুষজন একথা বলছেন যে এই 15 বছর প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে শুরু করে যা যা দুর্নীতি হয়েছে এর সব জবাব মানুষ দেবেন। বলুন। মানুষ তো জবাব দিচ্ছেন। 2011 থেকে বারবার বিভিন্ন নির্বাচনে মানুষ জবাব দিয়েছেন, তাতে কখনোই তৃণমূলের ভোটের শতাংশ কম হয়নি। আপনি তথ্য দেখুন, বিরোধী ভোট ভাগ হয়েছে, কোনো সময় সিপিএম থেকে বিজেপিতে শিফট করেছে, বিজেপি থেকে কিছুটা আবার সিপিএমে গেছে, ইত্যাদি হয়েছে, কিন্তু মানুষ বারবার প্রমাণ হয়েছে যে মানুষ তৃণমূলের পক্ষে আছে। আপনি এটা ব্যর্থ হবে। ধর্মকে পশ্চিমবঙ্গের নির্বাচনে ব্যবহার করার যে উদ্দেশ্য বিরোধী দল করছে, সেই উদ্দেশ্যটা ব্যর্থ হবে। তার কারণ এখনো অবধি বাংলার মানুষ ধর্মের ওপরে ভিত্তি করে কোনো সময়ের জন্যই, এখানে মুসলিম লীগেরও কোনো স্থান হয়নি, এখানে হিন্দু মহাসভারও স্থান হয়নি। স্বাধীনতার সময়ের কথা বলছি। স্বাধীনতার সময় যে মানে বাংলাদেশ পূর্ব পাকিস্তানে চলে যাওয়া, মানে তখন তো বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তানে চলে যাওয়া, বহু সংখ্যক মানুষদের, হিন্দু মানুষদের এখানে চলে আসা, মুসলিম মানুষদের ওখানে যাওয়া, তখন ধর্মীয় উন্মাদনার মধ্যে চলছে পশ্চিমবঙ্গের। কিন্তু রাজনৈতিকভাবে না হিন্দু মহাসভা না মুসলিম লীগ তারা কিন্তু নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করতে পারেনি। তাহলে বাংলার মানুষ, বাংলার একটা অসাম্প্রদায়িক মনস্ক মানুষের সংখ্যাই বেশি, এবং কিছু এটা মনে করার কারণ হতে পারে যে বিজেপি এটাকে ব্যবহার করে একটা জায়গায় পায়। এই পাওয়াটা হবে না, ধীরে ধীরে দেখবেন। এবং বিজেপির যে প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের যারা কর্মকর্তা, তারা এসে বলছেন তাদের সদস্যতা অভিযান ব্যর্থ, তাদের সদস্যতা অভিযান ব্যর্থ, তাদের দলীয় কর্মসূচি ব্যর্থ। সুতরাং এই দলকে মানুষ ভরসা করবে। মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন শিফট করে, যেখানে শিফট করছে তার ওপরে আশা ভরসার জায়গা সেটা তৈরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তার কারণ আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প হিসেবে কাকে ভাবছেন? সেই ভরসার জায়গা কখনোই তৈরি হয়নি। বাংলায় সেটা জানেন। সেজন্য বারবার ধর্মীয় তাস খেলে, হিন্দু মুসলিম করে বিভিন্ন আবেগগুলোকে ব্যবহার করতে চাইছেন, যেখানে রাজনৈতিক যে কথা, মানুষের রুজি রোজগার জীবিকার জন্য যে বিষয়গুলো থাকে, সেই কথাগুলো বলা হচ্ছে না। আজকে যারা বলতেন লক্ষ্মীর ভান্ডার সহ, কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পকে, না যারা বলতেন একসময় ভিক্ষাবৃত্তি, আমি আপনাকে কোট বলছি, যারা ভিক্ষাবৃত্তি বলতেন, ভিক্ষার টাকা বলতেন, এখন আর তারা বলেন না। আমি ঠিক এখানেই আপনাকে জিজ্ঞেস করতাম, আমাদের প্রায় সময় শেষ। মহিলা ভোট তৃণমূলের কিন্তু একটা বড় অ্যাসেট। আমরা এখানে বিভিন্ন মানুষজন এসছেন, সাধারণ মানুষজন এসছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি অপারেশন সিন্দুর, মাতার সিঁদুর না লক্ষ্মীর ভান্ডার, কোনটা বাঁচবেন? মাতার সিঁদুর না লক্ষ্মীর ভান্ডার, কোনটা বাঁচবেন? পরিষ্কার প্রশ্ন। বাংলার মহিলারা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্য তৃণমূলকে ভোট দেন না, নিজেদের সুরক্ষা, সারা ভারতবর্ষের মধ্যে বাংলার মানুষ, এবং এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা শহর মহিলাদের জন্য সব থেকে বেশি সুরক্ষিত। সুতরাং এই যে মহিলাদের সুরক্ষার প্রশ্ন, স্বনির্ভর গোষ্ঠী, স্মল অ্যান্ড মিডিয়াম স্কেলে মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত হওয়া, তাদের আরো বেশি স্বনির্ভর গোষ্ঠীর লোকের মধ্যে মহিলাদের কার্য করার ক্ষমতা, এর সাথে কন্যাশ্রী, এর সাথে লক্ষ্মীর ভান্ডার। সুতরাং শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, আর ওই অপারেশন সিন্দুরের সেন্টিমেন্টটাকে রাজনৈতিক কারণে ব্যবহার করে যদি কেউ মনে করে থাকেন বাংলার মা বোনেদের তারা ভোট পাবেন, সে গুড়ে বালি নয়, সে গুড়ে বড় বড় কাঁকড়। বেশ,
আমরা একদম সময় শেষ, এক লাইনে ভাস্কর দা উত্তর দেবেন, তাহলে কি মহিলা ভোট পাচ্ছেন? যা মহিলা ভোট আপনাদের অ্যাসেট ছিল, সমাজে কোনো প্রভাব ফেলবে না অপারেশন সিন্দুর, কোনো প্রভাব ফেলবে না দুর্নীতি, কোনো প্রভাব ফেলবে না চাকরিহারাদের বিক্ষোভ, কোনো প্রভাব ফেলবে না আরজি করের যা ঘটনা ঘটেছে, কোনো প্রভাব ফেলবে না মহিলা নিরাপত্তা, কিছু প্রভাব ফেলবে না। প্রভাব কি ফেলবে এই ভোটে সেটা বলার সময় এখনো আসেনি, বেশ, কারণ অনেকটাই দেরি আছে। কিন্তু এটা বলতে পারি সমাজের সর্বস্তর, শুধু মহিলা নয়, মহিলা, বৃদ্ধ, শিশু, যুবক, ছাত্র, বিভিন্ন স্তরের মানুষের ভোট কিন্তু পায়। একটি বিশেষ স্তরের মানুষের সংখ্যালঘু ভোট, আদিবাসী ভোট, সুতরাং শুধু মহিলা নয়, এই ভোটগুলোর যে যারা আছে, এই অংশের মানুষ যারা আছে, এরা তৃণমূলের প্রতি কেন আস্থা প্রকাশ করছে 2011 পরে বিভিন্ন নির্বাচনে, সেটা যদি আপনি খতিয়ে দেখেন, সেই আস্থা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে একদিনে নয়, নিরবিচ্ছিন্নভাবে এই আস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর বিরোধীদের ভোট কখনো এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক গেছে, কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে তাহলে মানুষ পরিত্রাণ চাইছে, মানুষ পরিত্রাণ পাবে না, মানুষ পরিত্রাণ পাবে কি সেটা বলুন। মানুষের যদি সমস্যা থাকে, সেই সমস্যার পরিত্রাণ দাতা হিসাবে বিরোধী দলের উপর নির্ভর করছে, এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়নি। শাসক তৃণমূলের প্রতি আস্থা আছে, তাদের অভিযোগ আছে, থাকতে পারে, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু তাদের আশা ভরসার জায়গা 26-এ আপনারা বলছেন ক্ষমতায় আসবেন, একদম মানুষ পরিত্রাণ চাইলেও আপনারা পরিত্রাণ, মানুষের সমস্যার সমাধান চায়, পরিত্রাণের বিষয়টা নয়। আপনার এটা বলছি না যে পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষরা খুব, সবার কারোর কাছে কোনো অভিযোগ নেই, অভিযোগ আছে, অভাব আছে, সমস্যা আছে, সমাধানের জায়গাটা নিশ্চিতভাবে বিরোধী দল নয়, এটা মানুষ বোঝেন। বেশ, ভাস্কর বাবু আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ, এবং এত বড় টপিক এইটুকু সময় হয় না, আমরা আগামী দিনে আরো অনেক ইলেকশন ওরিয়েন্টেড শো করব, আপনাকে এখন থেকে আমন্ত্রণ জানাই। নিশ্চয়ই, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই পর্ব দেখবার জন্য। এবং শেষ কথা কিন্তু মানুষ বলবে, আপনারা বলবেন, কারণ আপনারাই ঠিক করবেন কে ঠিক কে ভুল, কাকে আপনারা ক্ষমতায় দেখতে চান, কাকে আপনারা বিরোধী দেখতে চান, কোন দুর্নীতি সত্যি দুর্নীতি বলে আপনারা মনে করছেন, সবটাই আপনাদের ডিসক্রিপশন। আজকের পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।